আসসালামু আলাইকুম। শুরু করছি। গল্পের নাম মন্দেওয়ানা। লেখিকা জেরিন আক্তার। পর্ব চতু। শ্রাবণ আর হিয়ার রাস্তা দিয়ে হাঁটার সুন্দর একটা মুহূর্ত কাব্য ক্যামেরা বন্দি করে ফেলল। পেছনে থেকে একটা ভিডিও করে ওদের বুঝতে দিল না। পরে না হয় শ্রাবণকে ভিডিওটা দিয়ে দিবে। হিয়া শ্রাবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, একটু দাঁড়ান, আমি নোটগুলো নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে গু। হুম ঘ। হিয়া চলে যেতেই কাব্য এগিয়ে এসে শ্রাবণকে বলল, ভাইয়া আমিও আসছি। একটু দাঁড়াও। ঠিক আছে যাও। একটু পরে হিয়াও চলে এলো। সাথে কাব্যও। কাব্যর হাতে চকলেট। সেদিনের মতো আজও হিয়ার দিকে চকলেট এগিয়ে দিল। হিয়া চকলেট নিয়ে বলল, থ্যাংক ইউ গে। বলেছি না ভাইবোনের মাঝে নো থ্যাঙ্কস নো সরি গু। মনেই ছিল না গে। শ্রাবণ কারো সাথে ফোনে কথা বলছে, তাই ওদের পেছন পেছন আস্তে আস্তে কথা বলতে বলতে আসছে। হিয়া কাব্যর সাথে যেতে যেতে বলল, ভাইয়া তোমার কি চকলেট ফেভারিট নাকি? আরে না, মাঝে মাঝে খেতে হয় মানে? ও তুমি বুঝবে না গি। তুমি বলো, আমি বুঝে নিব গু। কাব্য পকেট থেকে দুটো সিগারেট বের করল। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুমি সিগারেট খাও, তাও আবার এই সারাদিন রোজা থেকে রাতে? কি করব? অভ্যাস হয়ে গেছে। বিশ্বাস করো, এই পুরো রমজানে সেদিন একটা খেয়েছি। আর আজকে কিনলাম। তবে বেশি খাই না। অর্ধেক ফেলেই দেই গি। হিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, তা না হয় বুঝলাম, তাতে এই চকলেটের সম্পর্ক কি? বাজে স্মেল আসে যে। হিয়া অবাক হয়ে বলল, সিগারেট খেতে পারো আবার স্মেল সহ্য করতে পারো না? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হুম করো। হিয়া পেছনে শ্রাবণের দিকে তাকিয়ে আবার কাব্যর দিকে তাকিয়ে আস্তে করে বলল, আচ্ছা, উনিও কি সিগারেট খায়? কাব্য চট করে বলল, ছি ছি, ভাইয়া এই সস্তা জিনিস খায় না। ভাইয়া আরও দামি জিনিস খায় গু। হিয়া দাঁড়িয়ে গিয়ে বলল, কি? কাব্যর মস্তিষ্কে হানা দিল, ও কি বলে ফেলল। সাথে সাথে কথা ঘোরাতে হেসে বলল, দাঁড়িয়ে পড়লে কেন? না মানে, এসো আমি বুঝিয়ে বলি। হিয়া হাঁটা দিল। কাব্য বড় ভাইয়ের দিকে একবার তাকিয়ে বড় শ্বাস নিয়ে বলল, বলছিলাম, ভাইয়া এই সিগারেট খায় না। সে তো বড়লোক ঘরের ছেলে না। তাই দামি দামি জিনিস বলতে ভালো জিনিসই খায়। এগুলো ছুঁয়েও দেখে না গি। হিয়া মনে মনে খুশিই হল। যাক, অন্তত সে সিগারেট খায় না। কাব্য কপাল চুলকে মনে মনে বলল, কাব্য তুমি কি করতে যাচ্ছিলি? ভাইয়া শুনলে তোকে হসপিটালেই ভর্তি করিয়ে দিবে। একবার হসপিটালে গিয়ে কি তোর শিক্ষা হয়নি? তোকে বুঝে শুনে কথা বলতে হবে উই। শ্রাবণ ফোনটা হাতে নিয়ে ওদের দিকে এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কাব্য কি বলছিলি রে? কই ভাইয়া কিছু না তো। কিছু না? না ভাইয়া কিছুই না ঘে। ওকে শ্রাবণ যেতে যেতে আবারও হিয়ার হাতটা ধরল। হিয়াকে নিয়ে দাঁড়িয়ে পড়ল। কাব্য একটা দূরে দাঁড়িয়ে রইল। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে গভীর গলায় বলে উঠল, কি যেন বলতে চেয়েছিলে রাতে? বলবে না এখন? না গি। কেন? আমাকে অপেক্ষা করাতে ভালো লাগছে খুব। হিয়া মাথা দুদিকে নাড়িয়ে বলল, না গি। শ্রাবণ হিয়ার থুতনি ধরে সোজা করে বলল, ভালোবাসো আমায়? হিয়া মাথাটা আবারও নত করে আমতা আমতা করে বলল, এটা রাস্তা ছাড়ুন। বাড়ি চলুন। শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে হিয়াকে ছেড়ে আগে আগে হাঁটা দিল। হিয়া নির্বাক হয়ে তাকিয়ে রইল। শ্রাবণ কাব্যকে ছাড়িয়ে চলে গেল। কাব্য হিয়ার কাছে এসে বলল, তোমাদের মধ্যে আবার কি হল? ভাইয়া এমন রেগে গিয়েছে কেন? হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে বলল, উনিই জানেন। শ্রাবণ আগে এসে ফ্ল্যাটে ঢুকল। কাব্য হিয়ার সাথে আসে। হিয়া মনমরা হয়ে ফ্ল্যাটে ঢুকে নিজের রুমে চলে গেল। ভাবতে লাগল, শ্রাবণের সাথে এমন করা ঠিক হয়নি। কিন্তু এত তাড়াতাড়ি ভালোবাসি বলে দেবে, এটাও তো ও পারছে না। শ্রাবণ নিজের রুমে ঢুকে ভাবতে লাগল কি করে এই মেয়ের মুখ থেকে কথা বের করবে। ঠিক করল কালকে থেকে আর হিয়ার সামনে দেখা দিবে না। কথাও বলবে না। দেখা যাবে কি হয়। কাব্য ফ্ল্যাটে ঢুকলে শ্রাবণ গম্ভীর কণ্ঠে ডাক দিল,
কাব্য শুনে যা। কাব্য সোজা শ্রাবণের রুমে এসে বলল, বলো বস এখানে গি। কাব্য বসল আর বলল, ভাইয়া কিছু বলবে? হুম, তোকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ ভাইয়া? তুমি কালকে হিয়ার সামনে যখন যাবি তখন রিয়া আর আমাকে নিয়ে কিছু কথা বলবি গু। ওহ, এই ব্যাপার। বুঝেছি, জেলাস ফিল করাতে চাও? হুম, খুব জেলাস ফিল করাতে চাই। আমি তোমাকে কয়েকদিন আগে বলেছিলাম না যে রিয়ার সাথে কথা বলছিলাম তখন হিয়া সেখানে ছিল? তোমার সাথে রিয়ার বিয়ের কথা শোনার পরেই হিয়া সেখানে থেকে চলে গেল গু। হুম, তবে আগেরবারের থেকে এইবার একটু বেশি অভিনয় করতে হবে। আবারও বলবি বিয়ের কথা ইউ। ঠিক আছে ভাইয়া। সকালবেলা হিয়া প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। নেহাও এসেছে মিনিট 10 হলো। আজ আবার ওদের পরীক্ষা। এরপরে রিমন ঈদের জন্য প্রাইভেট বন্ধ দিয়ে দিবে। এই মুহূর্তে হিয়া নিচে নামছে না একটি কারণে। সেটা হলো শ্রাবণ এখনই নিচে যায়নি বা ওর গাড়িও আসেনি। হিয়া আরও 10 মিনিটের মতো অপেক্ষা করে বসে রইল। নেহা তাড়া দিয়ে বলল, তুমি চল, পরে ওর জন্য অপেক্ষা করিস। না হলে পরীক্ষা শুরু হয়ে যাবে গু। আর কতক্ষণ আছে রে? আর 15 মিনিট আছে। প্লিজ চল ভাই। হুম, চল। হিয়া নেহার সাথে প্রাইভেট সেন্টারে চলে এলো। এর মাঝে শ্রাবণকে বা ওর গাড়ি কিছুই দেখেনি। এমনকি রাতে কল দেয়নি। আর কোনো মেসেজও দেয়নি। হিয়ার মন খারাপ ক্রমাগত বাড়ছে। তবে কি রাতের সেই কথা নিয়ে রাগ করে আছে? হিয়া পরীক্ষা দিতে বসেও শুধু শ্রাবণের কথাগুলোই ভাবছে। ওকে অন্যমনস্ক দেখে রিমন বলেই ফেলল, হিয়া কিছু হয়েছে? হিয়া খাতার দিকে তাকিয়ে বলল, না স্যার, কিছু হয়নি উ। রিমন বলল, এক্সাম শেষে দেখা করে যেও। ঠিক আছে গি। হিয়া বাসায় ফিরে এসে ব্যাগটা রেখে ফোনটা হাতে নিল। ভেবেছিল শ্রাবণ হয়তো কল দিয়েছে অনেকবার। কিন্তু কোনো কলই আসেনি। হিয়া হতাশ হয়ে বিছানায় বসল। কাপা হাতে মেসেজ লিখল, হাই। কি করছেন? শ্রাবণ ফোনে কথা বলছিল। এমন সময় হিয়ার মেসেজ দেখে বাঁকা হেসে আবারও কথা বলায় মনোযোগ দিল। এদিকে হিয়া আধ ঘণ্টা অপেক্ষা করল। তবুও শ্রাবণের থেকে কোনো রিপ্লাই আসল না। হিয়া কলও দিল, ওপাশ থেকে বলছে ওয়েটিংয়ে আছে। হিয়া ফোনটা রেখে মনটা খারাপ করে ব্যালকনিতে এসে মিনিট 15 বসে থেকে আবার রুমে এসে ফোনটা হাতে নিল। আবারও শ্রাবণের ফোনে কল দিল। তখনও ওয়েটিংয়ে। হিয়া ঠোঁট কামড়ে ভাবতে লাগল, শ্রাবণ কি কোনো কাজে ব্যস্ত নাকি কোনো মেয়ের সাথে কথা বলছে? না হলে ওর ফোন তুলছে না কেন? হিয়া ভাবাভাবি বাদ দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ছাদে এসে দেখল ছাদে শ্রাবণ আসেনি। হিয়া দোলনায় গিয়ে বসল। আনমনে শ্রাবণের কথাই ভেবে চলেছে। ওর ভাবনার ব্যাঘাত ঘটল কাব্যকে দেখে। কাব্য একপাশে দাঁড়িয়ে ছিল ও খেয়ালই করেনি। অবশ্য কাব্য দেয়ালের আড়ালে দাঁড়িয়ে ছিল বলেই হিয়ার খেয়ালে আসেনি। কাব্য হিয়ার দিকে এগিয়ে এসে বলল, আপু কেমন আছো? ভালো। তুমি? আর ভালো। একটু সমস্যায় আছি গো। কি সমস্যা ভাইয়া? কাব্য নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, আর বলো না। আমার একটা ফুফাতো বোন আছে। নাম ওর রিয়া। ও আবার শ্রাবণ ভাইয়াকে মনপ্রাণ উজাড় করে ভালোবাসে। আজ কয়েকদিন হলো আমাদের বাড়িতে এসেছে। কিন্তু ভাইয়াকে না পেয়ে কেঁদেই চলেছে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কি করি এখন বলো? আম্মু বলছে রিয়া যদি স্বাভাবিক না হয় তাহলে ভাইয়ার সাথে ওর বিয়ে দিয়ে দিবে গু। হিয়ার রাগও হলো আবার কান্নাও পেল। ও আগেই ভেবেছিল হয়তো ওর ফুফাতো বোন, যে কিনা শ্রাবণকে পছন্দ করে, আর এখন শুনছে ওর সাথেই শ্রাবণের বিয়ে দিবে। হিয়া কাব্যকে কিছু বলবে ঠিক তখন কাব্য বলে উঠল, আপু থাকো, আমার আবার নিচে যেতে হবে। দারোয়ান আঙ্কেলকে বাজারের জন্য টাকা দিয়ে আসতে হবে গু। ঠিক আছে যাও। কাব্য চলে গেল। হিয়ার মনের মাঝে কেমন একটা জেদ চলে এলো। রিয়ার কথাও ভাবতে পারছে না। শুধু মস্তিষ্ক জানান দিচ্ছে শ্রাবণ শুধু ওর। শ্রাবণকে খুব তাড়াতাড়ি ভালোবাসার কথা জানাতে হবে। না হলে ও রিয়ার হয়ে যাবে, যা কোনো মূল্যেই হতে দেওয়া যাবে না। হিয়া দরকার পড়লে আজই শ্রাবণের সাথে কথা বলবে। ওর রাগ ভাঙাবে।
এখন কাব্য নিচে চলে গিয়েছে, এই সুযোগে শ্রাবণের সাথে ভালোভাবে কথা বলতে পারবে। হিয়া দোলনায় থেকে উঠে সোজা ছাদ থেকে নেমে এলো। শ্রাবণদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়াল। কলিং বেল চাপল কয়েকবার। শ্রাবণ শুনেও না শোনার ভান করে রইল, কারণ দরজা খোলাই আছে। কাব্য নিশ্চয়ই বোকার মতো কলিং বেল চাপবে না, আর না কাজের আন্টি। সে এলে ডাক দেয়। এটা নিশ্চয়ই হিয়ার কাজ। শ্রাবণ নিজের রুম লক করে বিছানায় এসে বসল। হিয়া কোনো উত্তর না পেয়ে নিজেদের ফ্ল্যাটে চলে এলো। এসে বুদ্ধি বের করতে লাগল কি করে শ্রাবণের সাথে কথা বলবে। বিকেলবেলা শ্রাবণ রেডিসেডি হয়ে বের হল। হিয়া ব্যালকনিতেই বসেছিল। শ্রাবণ বাসার নিচে দাঁড়াতেই গাড়ি এসে হাজির। শ্রাবণ আজ হিয়ার দিকে তাকাল না, সোজা গাড়িতে উঠে বসল। এদিকে হিয়ার আগে ব্যালকনির গ্রিলে জোরে বাড়ি মারল, যার পর নাই নিজের হাতে নিজেই ব্যথা পেয়ে আরও রেগে গিয়ে রুমেই চলে গেল। এমন সময় মাহিমা বেগম এলেন। হিয়াকে ডেকে বললেন, হিয়া, আমার সাথে কিচেনে আয়, কিছু কাজ বলতে। ইফতারি বানাবি আমার সাথে গু। হিয়া না করতে চাইল, কিন্তু পরক্ষণেই খুশি হয়ে চলে গেল। কিচেনে এসে টুকটাক কাজ করে দিতে দিতে বলল, আম্মু, আজকে উপরে ওদেরকে ইফতারি দিয়ে আসবনি। রোজা প্রায় চলেই গেল, ওরাও মেহমানের মতোই তো ঘু। হিয়ার খুশি হয়ে কিচেনে আসার কারণই ছিল এটা। মাহিমা বেগম খুশি হয়েই বললেন, ভালো চিন্তাই তো করিস দেখা যায়। ঠিক আছে, তাহলে ভালো করে আরও কয়েকটা আইটেম যোগ করি গি। ঠিক আছে গি। হিয়া তার মায়ের সাথে অনেকক্ষণ যাবৎ রান্নাবান্না করার পরে সব রেডি করতে পেরেছে। মাহিমা চৌধুরী হিয়াকে বললেন ওদের ডেকে আনতে। এতে হিয়া বলল, আম্মু, ওরা সারাদিন রোজা থেকে এই নিচে আসবে ইফতার করতে। তার মধ্যে আবার ছেলে মানুষ, লজ্জাই দেখবে, আসতে চাইবে না। আর ওদের সামনে আমিই বা কেমনে ইফতার করব? আমার কেমন যেন লাগবে। এর থেকে আমি এগুলো দিয়ে আসি আম্মু। মাহিমা বেগম বললেন, ঠিক আছে যাও। হিয়া বড় একটা ট্রেতে করে ইফতারিগুলো নিয়ে আসবে। ঠিক তখন মাথায় আসলো শরবতের কথা। হিয়া ট্রেগুলো নামিয়ে রাখল। এরপরে আলাদা করে শরবত বানাতে শুরু করল। মাহিমা বেগম বললেন, শরবত আবার কার জন্য? আম্মু, ওদের জন্য সবই নিয়ে যাচ্ছি, শুধু শরবতটা বাকি ছিল, তাই শরবতও নিয়ে যাব গু। পাশ থেকে হামিদ শিকদার বলে উঠলেন, আম্মু, যাই বানাও, একটু তাড়াতাড়ি নিয়ে যাও, সময় কিন্তু বেশি নেই গু। তাড়াতাড়ি করছি গু। হিয়া ট্রেটা নিয়ে চলে গেল। তিনতলায় এসে দরজার সামনে দাঁড়িয়ে রইল। দুহাত দিয়ে ট্রে ধরে আছে। এখন এই কলিং বেল বাজাবে কি করে? হিয়া উপায় না পেয়ে পা দিয়ে দরজা ধাক্কা দিল। কয়েকবার দিল। ডাইনিং টেবিলে শ্রাবণ আর কাব্য বসেছিল। কাব্য নিজের জন্য শরবত বানাচ্ছে। শ্রাবণ শরবত খায় না, যার জন্য নিজেই নিজের শরবত বানিয়ে খাচ্ছে। শ্রাবণ মোবাইল স্ক্রোল করছে। এই সময় দরজা ধাক্কানোর শব্দ পেয়ে কাব্য ডাইনিং টেবিলে বসে বিরক্তি নিয়ে বলে উঠল, এখন আবার কে এসেছে? শ্রাবণ মোবাইলে নজর স্থির রেখে বলল, উঠে দেখে আয়। কাব্য এসে দরজা খুলতেই হিয়াকে দেখে অবাক না হয়ে পারল না। সাথে সাথে বলল, বলবে তো তুমি এসেছ, তাহলে তো আগেই দরজা খুলি গু। হিয়ার রাগ হচ্ছে, কিন্তু প্রকাশ করার জায়গা নেই। কাব্য ভিতরে আসতে বলল। হিয়া ভিতরে ঢুকতে ঢুকতে শ্রাবণের দিকে তাকাল। মনে মনে বলল, লোকটা তো ভারী খারাপ। সেই ফোনের মধ্যে মুখ গুজে আছে, অথচ মেসেজ বা কল কিচ্ছু দেখেওনি, আর নিজেও করেনি গ। হিয়া ডাইনিং টেবিলে ট্রেটা রেখে শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, আপনাদের জন্য ইফতারি নিয়ে এসেছি গু। শ্রাবণ গুরুগম্ভীর কণ্ঠে বলল, এর প্রয়োজন ছিল না গি। হিয়া অভিমানী কণ্ঠে বলল, বিকেল থেকে এগুলো আপনার জন্য বানিয়েছি গু। শ্রাবণ ফোনটা পাশে রেখে বলল, কেন? এমনি 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 তো কেউ বিকেল থেকে এগুলো করবে না গি। কেউ করবে কিনা জানি না, তবে আমি করেছি। কেন করেছ? আমি বা কাব্যকেও বলেছি? না, আমার ইচ্ছে হয়েছে তাই করেছি গু। ভালো উ। হিয়া ঠাই দাঁড়িয়ে রইল। শ্রাবণও কম না। আজকে কিছুতেই নরম হবে না, মানে হবে না, যে পর্যন্ত হিয়া নিজে স্বীকার না করবে। হিয়া ইতস্তত ভেঙে শ্রাবণের পেছনে গিয়ে দাঁড়াল। কাব্য দেখেও না দেখার ভান করে রুমে গেল।
হিয়া কাঁপা কাঁপা হাতে শ্রাবণের কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বলল, আমার উপরে রাগ করে আছেন? রাগ করার কারণ? আমি কালকে রাতে কিছু বলেনি বলে? ছাড়ো ওসব, বসে ইফতার করো। হিয়া বসল না, দাঁড়িয়েই রইল। এরপরে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, আপনার জন্য নিজের হাতের শরবত বানিয়ে নিয়ে এসেছি। শ্রাবণ তড়িৎ চোখে তাকাল, অবাক না হয়ে পারল না। বলল, শরবত বানানোর কারণ? হিয়া হাত কচলাতে কচলাতে বলল, আসলে শরবত বানিয়ে খাওয়াতে চেয়েছিলাম গু। শ্রাবণ বাঁকা হেসে বলল, আমি তেমন কেউ না। হিয়া মাথা নত করে বলল, তেমন কেউই গ। এই কথা শুনে শ্রাবণ ঘাড় ঘুরিয়ে বলল, তেমন কে? হিয়া লাজুক চোখে তাকিয়ে বলল, জামাইজান। শ্রাবণ চকিতে উঠে দাঁড়াল, মুখের কোণে হাসি ফুটে উঠল। হিয়া শ্রাবণের হাসি দেখে লজ্জা পেয়ে চলে গেল। শ্রাবণ চেয়ার সরিয়ে যেতে যেতে হিয়া ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে গেল। শ্রাবণ মেইন দরজা ধরে দাঁড়িয়ে রইল। হিয়ার থেকে যতটা আশা করেছিল এর থেকে বেশিই পেল। ভেবেছিল ভালোবাসি বলবে, তবে জামাইজান শব্দটা ভালোবাসি থেকে কম না। তবে যে পর্যন্ত ভালোবাসি শব্দটা না শুনবে ওর রাগ পানি হবে না। এদিকে ইফতারের সময় হয়েছে বলে কাব্য বের হয়ে শ্রাবণকে ডাকল। শ্রাবণ দরজা লাগিয়ে দিয়ে ডাইনিং টেবিলে এসে বসল। কাব্য শরবত দেখে বলল, বাব্বাহ, এ তো দেখি আমার থেকে ভালো শরবত বানায়। এই রাতে শ্রাবণ আর মেসেজ দিল না। 2 রাত ধরে প্রজেক্ট নিয়ে কাজ করতে করতে ঘুমই হয়নি। তাই আজকে রাতে সব কিছু বাদ দিয়ে ঘুমিয়ে পড়েছে। পরদিন সকাল বেলা শ্রাবণের ঘুম ভাঙতেই ফোনটা হাতে নিল। সকাল তখন 10টা। হিয়ার একটা শাড়ি পরা পিকচার দেখে মুচকি হেসে হিয়াকে মেসেজ দিল, শ্রাবণ, বুঝান তোমার শাড়ি কেমন লাগে? হিয়া, ভালোই। শ্রাবণ মুচকি হেসে সিয়ামকে কল দেয়। এর 2 ঘণ্টা পরেই হিয়ার একটা পার্সেল আসে। পার্সেলটা রিসিভ করে আনবক্স করতেই দেখা যায় শাড়ি। গুনে গুনে 40টা শাড়ি হল। একে তো শাড়ি ওর পছন্দি, তার উপরে এতগুলো। এই শোক সামলাতে না পেরে হিয়া অজ্ঞান হয়ে গেল। মিনিট 20 পরে মাহিমা বেগম এসে হিয়াকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে এবং শাড়ি দেখে অবাক হলেন। হিয়ার চোখ মুখে পানি ছিটিয়ে দেন। হিয়া চোখ খুলে উঠে বসল। মাহিমা বেগম হিয়ার মাথায় হালকা গাঁটটা মেরে বললেন, এতগুলো শাড়ি যে অর্ডার করেছিস পরবি কবে? হিয়া মাথা নাড়িয়ে বলল, আম্মু, আমি এগুলো অর্ডার করিনি। কেউ দিয়েছে গু। মাহিমা বেগম চলে যেতে যেতে বললেন, এই মেয়ের মাথা গেছে, নিশ্চয়ই রোজায় ধরেছে গু। হিয়া তড়িঘড়ি করে ফোনটা হাতে নিতেই চোখে পড়ল শ্রাবণের মেসেজ, বুঝান, শাড়িগুলো তোমার জন্য। এক এক বেলায় এক একটা পরে আমার সামনে আসবে। বেহুশ হয়ে যেও না যেন। হিয়া মেসেজের রিপ্লাই দিল, শাড়িগুলো আপনি দিয়েছেন? মিনিট 10 পরে শ্রাবণ লিখল, হুম। আর ওখানে দেখবে একটা মেরুন রঙের শাড়ি আছে, ওইটা পরে থাকবে কালকে। আম্মু দেখতে আসবে। শ্রাবণের মেসেজ পড়ে হিয়া আবারও বেহুশ হওয়ার পথে। আল্লাহ, ওর সাথে কি হচ্ছে? শ্রাবণের আম্মু আসবে ওকে দেখতে ভাবতেই হিয়ার আত্মায় পানি নেই। ভাবতে লাগল, শ্রাবণের সাথে যখন তখন কথা বলে ফেসে যায়, তাহলে ওর মায়ের সাথে কথা বলতে গিয়ে কি করবে? হিয়া কাপা হাতে লিখল, কি বললেন? আপনার আম্মু আসবে মানে? হুম, তোমাকে দেখতে আসবে। সিরিয়াস বলছেন? কেন, তোমার খুশিতে নাচতে ইচ্ছে করছে নাকি? না। কেন? তোমার আবার কি হলো? খুশি লাগছে না? না মানে, আর কয়েকটা দিন সময় নিলে হতো না? এত সময় নিতে পারবো না। হিয়া মেসেজটা দেখে ফোনটা রেখে শাড়িগুলো দেখতে লাগল। 1টা 2টা না, 40টা শাড়ি। হিয়া খুশিতে আত্মহারা। একটা একটা করে শাড়ি আয়নার সামনে নিয়ে দেখছে। এর মাঝে মেরুন রঙের শাড়িটা খুঁজে বের করল। শাড়িটা উল্টিয়ে পাল্টিয়ে দেখল, খুব সুন্দর। হিয়া এই শাড়িটাকে আলাদা করে রাখল। সব শাড়িগুলো একে একে কাভার্ডে তুলে রাখল। শ্রাবণ রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দেখল কাব্য টিভি দেখছে। বেচারা খুব বোর ফিল করছে। শ্রাবণ কাব্যর পাশে বসল। কাব্য কিছুক্ষণ বড় ভাইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, ভাইয়া, ঈদের দিন বাড়ি যাবে না? যাব। কাব্য খুব খুশি।
যাক, অন্তত বাড়ি যাওয়ার কথা বলেছে। শ্রাবণ বলল, ঈদের আগের দিন রাতে চলে যাব। ঈদের দিন নামাজ পড়ে কিছুক্ষণ বাড়িতে থেকে আবার চলে আসব গো। ঠিক আছে গি। কাব্য মনে মনে বলল, শুধু একবার বাড়ি যেতে পারলেই হলো। আর আসব না। আম্মুকে ভালো করে বললেই হবে। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, যদি ভেবে থাকিস যে বাড়িতে গেলে আর এখানে আসবি না, তাহলে ও চিন্তা বাদ দে। তোকে নিয়েই আসব গো। কাব্য হতাশ চোখে তাকাল। শ্রাবণ কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করল, আচ্ছা ভাই, বলতো হিয়া আমাকে ভালোবাসে কি না? কাব্য নিরেট কণ্ঠে বলল, ভালোবাসা হলো পাঙ্গাস মাছের মতো, খায় ঠিকই কিন্তু প্রকাশ করে না। ঠিক তেমনি হিয়াও তোমাকে পছন্দ করে, ভালোবাসে, তবে প্রকাশ করছে না গি। শ্রাবণ নাকমুখ কুঁচকে বসা থেকে উঠে দাঁড়াল। প্রথম কথা শুনে ওর মোটেও ভালো লাগেনি। এই মুহূর্তে শ্রাবণ ফোনের বাহানা দিয়ে চলে গেল। এদিকে হিয়া ভাবছে শ্রাবণ যে ওকে কত কিছুই গিফট করল। ওরও তো কিছু গিফট করা উচিত। কিন্তু কি গিফট করবে? শ্রাবণ তো এইসেই জামাকাপড়ও পরে না, যা পরে সব এক্সপেন্সিভ। হিয়া ভাবতে লাগল কি করা যায়। বেলা 2:30টার দিকে হিয়া ফোনটা চার্জে থেকে খুলে মেসেঞ্জারে ঢুকল। তখন তো শ্রাবণের মেসেজগুলো আর দেখেনি। তবে এখন মেসেজগুলো দেখে মনটা খারাপ হয়ে গেল। শ্রাবণ লিখেছে, তুমি কয়েকটা দিন সময় চাইছ যা আমি চাইছি না। কি হলো, কথা বলছ না কেন? বুজান, বুজান। শোনো, তুমি সময় নিতে নিতে আমি রিয়াকে বিয়ে করে নিব। তুমি হয়তো রিয়ার ব্যাপারটা জেনেই গিয়েছ। আবার মনে করো না আমি তোমার সাথে মজা করছি। আই এম সিরিয়াস। তাড়াতাড়ি রিপ্লাই দিও, না হলে সত্যিই বিয়ে করে পিকচার আপলোড দিব। হিয়ার চোখের কোণে জল জমে উঠল। কি লিখবে ভুলে গেল। রাগে অভিমানে ফোনটা হাতে নিয়েই বসে রইল। মনমরা হয়ে রুম থেকে বেরিয়ে গেল। মন খারাপ লাগছে বলে ফ্ল্যাট থেকেও বের হয়ে নিচে নেমে গেল। রাস্তায় বের হয়ে হাঁটা দিল নেহাদের বাড়ির উদ্দেশ্যে। নেহার সাথে কথা বলবে। হিয়া নেহাদের ফ্ল্যাটে এসে কলিং বেল চাপল। নেহা দরজা খুলে হিয়াকে দেখে বলল, তুলি, একটা কল দিয়ে আসবি না? আয় আয়, ভিতরে আয়। হিয়া ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আরে তোর সাথে কথা বলতে এসেছি। কি কথা রে? হিয়া সোফায় বসল। সাথে নেহাও। হিয়া সব কথা নেহাকে বলল। সাথে ফোনটা বের করে নেহাকে মেসেজগুলোও দেখাল। নেহা ভাবুক গলায় বলল, ওই শ্রাবণ কখনই রিয়াকে বিয়ে করবে না। যদি রিয়াকেই বিয়ে করত তাহলে এখানে আসত না। আমার মনে হয় তোকে জেলাস ফিল করাতে ও কথাগুলো বলেছে গিয়ে। হিয়া বলল, তাহলে কি করব রে? আমিও কি ওকে জেলাস ফিল করাবো? তা করাই যায়। খারাপ হবে না। কিন্তু জেলাস ফিল করাতেও তো একজন ছেলে লাগবে। ছেলে পাব কোথায়? হিয়া চট করে বলে উঠল, তোর ছোট ভাই আছে তো। আমারও ছোট ও। ওকে সাথে নিয়ে একটা কাপড় পিকচার তুলব। তা ঠিক বলেছিস। তবে নাহিদ কি রাজি হবে? রাজি না হয়ে যাবে কই? শুধু একটা কাপড় পিকই তো তুলব গু। চল তাহলে। হিয়া আর নেহা কথা বলে নাহিদের কাছে গেল। অনেক জোরটোর করে বলে বুঝিয়ে একটা কাপড় পিক তুলতে রাজি হয়েছে। ওরা দুজনে একসাথে দাঁড়িয়ে আছে। নেহা পেছন থেকে ওদের একটা ছবি তুলে দিল। হিয়া সেই ছবিটা সাথে সাথে স্টোরিতে দিল। সাথে একটা গানও লাগিয়ে দিল। এরপরে নাচতে নাচতে নেহাদের বাসা থেকে চলে এলো। নিজেদের ফ্ল্যাটে এসে ড্রয়িং রুমে বসে রইল। বারবার স্টোরিটা চেক করল এই দেখতে যে শ্রাবণ স্টোরিটা দেখেছে কিনা। এদিকে শ্রাবণ হিয়ার দেওয়া স্টোরিটা দেখে কোনো প্রতিক্রিয়াই দেখাল। শ্রাবণ এই কয়েকদিনে হিয়ার 14 গোষ্ঠী থেকে শুরু করে হিয়ার বান্ধবীরও খোঁজ নিয়েছে। এটা যে নেহার ভাই ওর বুঝতে বাকি নেই। এছাড়া ওদের চেনাজানার মধ্যে আর কোনো ছেলে নেই। আছে শুধু রিমন আর ওই নাহিদ। শ্রাবণ হিয়ার স্টোরিটায় হাহা রিয়েক্ট দিল অনেকগুলো। হিয়া হাহা রিয়েক্ট দেখে আরও হতবাক। শ্রাবণ লিখল, বুজান, এত নাটক ফাটক বাদ দিয়ে সোজাসুজি কথা বলতে এসো। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাদেই থাকব। এসো। আর স্টোরি ডিলিট করে ফেলো। যদি এই রকম স্টোরি আবার দিয়েছ তাহলে কাপড় পিকচার তোলার শখ একেবারে মিটিয়ে দিব। এর মাঝে যদি ছাদে আসতে না দেখি তাহলে আই প্রমিস তোমার সাথে কোনো কথা বলবো না। হিয়া মুচকি হাসল।
শ্রাবণকে যত দেখছে জানছে ও ততই অবাক না হয়ে পারছে না। একজন মানুষ ভালোবাসার জন্য নিজের ঘর ছেড়ে এসে এখানে থাকছে। এমনকি ওকে খুশি করার জন্য যা যা করা লাগে সব করছে। ওর সাথে ঘুরছে, ও খবর রাখছে। ও কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু নজরে নজরে রাখছে। হিয়ার মনে হচ্ছে ও সত্যিই খুব লাকি। শ্রাবণ বিকেল 4টার দিকে ছাদে এলো। সাথে ল্যাপটপও নিয়ে এসেছে। এর মাঝে কল আসে। হ্যালো স্যার, আপনি যে ইনফরমেশন নিতে বলেছিলেন সেগুলো পেয়ে গিয়েছি। আর আপনি যা বলেছিলেন সেগুলোই সত্যি। মনির সাহেবের ছেলে মিরাজ দেশে ফিরছে গি। আর ইউ শিওর? হুম স্যার, শিওর। মিরাজ দেশে ফিরবে কয়েকদিনের মধ্যেই গু। ভেরি গুড। ও স্যার, ও দেশে ফিরার সাথে সাথে ওকে। উহু, তোমরা কিচ্ছু করবে না। আমার শত্রুকে আমি নিজেই মারতে চাই। ও আর ওর বাপ আমাকে যেভাবে মেরেছিল ঠিক সেভাবেই মারব। রাস্তায় কুবিয়ে কুবিয়ে মারব যেভাবে আমাকে মেরেছিল। আর এর সাক্ষী হবে আমার স্পেশাল গেস্ট, মাই ওয়াইফ হিয়া চৌধুরী গ। সরি স্যার। ওকে, রাখছি। শ্রাবণ ফোনটা রেখে একটা চেয়ারে বসল। সামনের আরেকটা চেয়ারে পা রেখে কোলে ল্যাপটপটা রাখল। এরপরে কিছু কাজ করতে লাগল। এর কিছুক্ষণ পরে হিয়া চুপি চুপি ছাদে এলো। শ্রাবণকে পেছনে থেকে দেখে যাচ্ছিল। সাদা টি শার্ট পরেছে আর কালো শর্ট প্যান্ট। মারাত্মক লাগছে। শ্রাবণ উল্টো দিকে বসে ল্যাপটপে তার আম্মুর সাথে ভিডিও কলে কথা বলছিল, যা হিয়া বুঝতে পারেনি। আর শ্রাবণের কানে ইয়ারবাডস ব্লুটুথ থাকায় শুনতেও পায়নি। হিয়া গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে পেছনে থেকে শ্রাবণের চোখ দুটো ধরল। এই দৃশ্যটা আবার ভিডিও কলে থাকা সাবিহা চৌধুরী দেখতে পেয়েছেন। মেয়েটাকেও দেখতে পেয়েছেন। শ্রাবণ মনে করেছে কাব্য এমন করেছে। এমন হওয়ায় রেগেও গেল শ্রাবণ। তবে হিয়া সামনে ল্যাপটপের দিকে তাকিয়ে জিভের মাথায় কামড় বসিয়ে শ্রাবণের চোখটা ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। শ্রাবণ দাঁত চেপে পেছনে ফিরে তাকিয়ে হিয়াকে দেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়াল। আবার পরক্ষণেই সামনে ল্যাপটপের দিকে তাকাল। তখন সাবিহা চৌধুরী হেসে শ্রাবণকে বললেন, এখন বুঝলাম আমার ছেলেটা কেন বাড়িতে থাকে না গি। শ্রাবণ ঘাড় চুলকিয়ে ল্যাপটপের দিকে এগিয়ে এসে হাত দিয়ে টাটা দিয়ে বলল, পরে কথা হবে আম্মু। বাই। সাবিহা চৌধুরী হাসলেন। শ্রাবণ কলটা কেটে দিয়ে ল্যাপটপ চাপিয়ে কান থেকে ব্লুটুথ দুটো খুলে চেয়ারে রাখল। হিয়া ভয়ে লজ্জায় কাপাকাপি বাঁধিয়ে দিয়েছে। শ্রাবণ হিয়ার দিকে এগিয়ে আসতেই হিয়া চোখ বন্ধ করে জামা খামচে ধরে নিচু গলায় বলল, সরি সরি সরি, বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি কলে কেউ ছিল। সত্যিই বুঝতে পারিনি। বুঝতে পারলে দূরেই দাঁড়িয়ে থাকতাম, কাছে আসতাম না। সরি সরি, অনেকগুলো সরি, এবারের মতো ক্ষমা করে দিন। এরপরে আর এমন হবে না। সত্যি বলছি। শ্রাবণ আনমনে হিয়ার মুখের দিকে তাকিয়ে হাসছে। পরক্ষণেই আবার গম্ভীর হয়ে ধমক দিয়ে বলল, চুপ, বড্ড বেশি কথা বলো। আমি কিছু বলেছি? হিয়া শ্রাবণের সামনে দাঁড়িয়ে একটা করে কথা বলছে আর কথার সাথে সরি যোগ করে দিচ্ছে। 15 থেকে 20 বারের উপরে সরি বলে ফেলেছে। শ্রাবণের খুব হাসি পাচ্ছে। কোথায় ভালো করে কথা বলবে, আর এই ম্যাডাম তো সরি ছাড়া কথাই বলছে না। শ্রাবণ একটা ধমক দেওয়ার পরেও সরি বলেই যাচ্ছে। হিয়া মনে করছে ও অনেক বড় অপরাধ করে ফেলেছে। এদিকে সাবিহা চৌধুরী হাসছেন ছেলের কাজে। এখন বুঝতে পারছেন কেন শ্রাবণ বাড়ি ছেড়ে ওই জায়গায় আছে। নিশ্চয়ই মেয়েটার জন্যই। আর একটা কথা মানতে হবে, ছেলের চয়েস আছে। এও বুঝতে পারছেন এই মেয়ের জন্যই রিয়াকে বিয়ে করতে নারাজ। তকির চৌধুরী সিঁড়ি বেয়ে নিচে নামলেন। সাবিহা চৌধুরীকে হাসতে দেখে বললেন, কি ব্যাপার, একা একা হাসছ কেন? আমাকেও একটু বলো, আমিও একটু তোমার সাথে হাসি। বলো তো শ্রাবণ বাড়ি ছেড়ে অন্য জায়গায় আছে কেন? তকির চৌধুরী বসে বললেন, বল তো কাজে গিয়েছে গি। কাজে না ছাই, তোমার ছেলে বউ আনতে গিয়েছে গি। হোয়াট? কি সব বলছ? হুম, আমি নিজের চোখে দেখেছি। একটু আগে ওকে ভিডিও কল দিয়েছিলাম। সেখানে দেখি একটা মেয়ে পেছনে থেকে এসে ওর চোখ দুটো ধরল। মেয়েটা হয়তো খেয়াল করেনি আমাকে, তবে যখন খেয়াল করল তখনই সরে গেল। আর তোমার ছেলে লজ্জা পেয়ে বলল, পরে কথা হবে বাই। বাব্বাহ, ছেলে তো দেখি আমাদের থেকে একটু এগিয়েই জানো, মেয়েটা খুব ভালো দেখতে।
দুজনকে মানাবে। আর তোমার ছেলের চয়েস মারাত্মক। তাহলে তো ভালোই হলো। আর একটা খবর শুনেছ? কি? মনিরের ছেলে মিরাজ আসছে ঈদের পরের দিন। আই এম শিওর যে এই কথা শ্রাবণের কাছে পৌঁছে গিয়েছে। ও তো ঠিক থাকবে না, কিছু না কিছু করবেই গে। মিরাজ সত্যিই আসছে নাকি? হুম। কতদিনই বা শ্রাবণের ভয়ে ফ্যামিলি ছেড়ে থাকবে গ? সাবিহা চৌধুরী বললেন। তাও ঠিক, তবে ও যদি এইবার কিছু করে আমি বসে থাকব না। একটা মেয়ের জন্য ও আমার ছেলেকে কি রকম করে মেরেছিল সেটা ভুলে যায়নি। শুধু মিরাজের মায়ের দিকে তাকিয়ে কোনো ঝামেলা করলাম না গে। তকির চৌধুরী বললেন। ও কথা মাথায় এলে কিচ্ছু কাজ ভালো লাগে না। শ্রাবণও সেই সুযোগেই রয়েছে। তুমি যত তাড়াতাড়ি পারো ছেলেকে বাড়িতে নিয়ে এসো। আর যাই হোক, এবার আর কোনো রক্তারক্তি দেখতে চাই না গি। আমি কি করে ওকে আনব গু? বলো যে বিয়ে করে বউ নিয়ে আসতে গু। সাবিহা চৌধুরী দাঁত চেপে বললেন। তোমার মাথা ঠিক আছে? ও একা কি করে মেয়ের বাড়িতে কথা বলবে? আমাদের সম্বন্ধ নিয়ে যেতে হবে গু। হুম। আমাদেরই যেতে হবে। কবে যাবে? কালকে সময় আছে। কালকে দেখতে যাব। পরের দিন ঈদ। ঈদের দিন তো আর এসব হবে না। আর ঈদের পরের দিনই তুলে নিয়ে আসব। শ্রাবণও চলে আসবে। আর ওকে এই কয়েকটা দিন বাড়িতেই রাখতে হবে। মিরাজ এলে ওর মাথা ঠিক থাকবে না গি। বেশ, তবে তাই করা যাক। হুম। তুমি বিয়ের তোড়জোড় শুরু করো। কালকেই যাব ওই মেয়ের বাড়ি। হিয়া যখন নিজেই শান্ত হল তখন শ্রাবণ বলল। বুজান, তুমি পেছনে থেকে কি আমায় জড়িয়ে ধরতে চেয়েছিলে নাকি গো? হিয়া কাদো কাদো মুখ নিয়ে মাথা নাড়িয়ে বলল। না, শুধু চোখই ধরতে চেয়েছিলাম ঘু। শ্রাবণ বাঁকা হেসে বলল। তা না হয় বুঝলাম। তাহলে এখন যে আমার আম্মু তোমাকে দেখে নিল, এখন তুমি কোথায় পালাবে? কেন, আপনার মা কি আমাকে মারবে নাকি? শ্রাবণ দাঁত চেপে বলল। মারবে কেন? তোমার মাথায় কি পজিটিভ চিন্তা আসে না? তাহলে কি করবে? আদর করে বউ বানিয়ে নিয়ে যাবে গু। ওহ গু। শুধু ওহ। খুশি লাগছে না নাকি? খুশি লাগুক আর না লাগুক, কালকে দেখতে আসতে বলবো, রেডি হয়ে থেকো গু। হিয়া ভয়ার্ত চোখে তাকিয়ে বলল। কালকেই? হুম ঘ। আচ্ছা, উনি কি রাগী? হুম। তবে তোমার প্রতি রাগ করবে না। যদি রাগ করত তাহলে এতক্ষণে 1000 বার কল দিত। হিয়া স্বস্তির শ্বাস ছেড়ে বলে উঠল। ওহো আচ্ছা গে। হুম। এখন যাও, আমি কাজ করব গু। ঠিক আছে গি। হিয়া চলে আসার জন্য পা বাড়াল। পেছনে থেকে শ্রাবণ বলল। যা কান্নাকাটি করার আজই করে শেষ করো। পরে কিন্তু কাঁদতে দিব না গি। হিয়া মাথা নাড়িয়ে চলে এলো। নিজেই নিজেকে বকতে বকতে ফ্ল্যাটে এলো। সেই যে শুরু থেকে ফেসেই যাচ্ছে, এর কোনো উন্নতি হচ্ছে না। আজ ভালো মনে করে শ্রাবণের চোখ ধরতে গেল। মনে করেছিল ভালোবাসার কথাটা বলেই দেবে। এরপরে ওদেরও প্রেম হবে। কিন্তু কি হলো, উল্টো শ্রাবণের মা দেখে নিল। আবার নাকি কালকে দেখতে আসবে। হিয়া বিড়বিড় করে বল, কিরে ভাই, কয়েকটা দিন পরে আসলে কি হতো? এখন বাড়িতে কি বলবো? নিশ্চয়ই বলবে রিলেশন করেছি। আমি আর এসব ভাবতে ভালো লাগছে না। আল্লাহ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। শ্রাবণ চেয়ারে বসে তার মাকে কল দিল। সাবিহা চৌধুরী ফোন নিয়েই বসেছিলেন। তিনি কল ধরে শ্রাবণকে কিছু বলতে না দিয়ে বললেন। তাহলে কবে আসব? আমরা ঠিক করলাম কালকেই যাব। হুম। আমিও ঠিক করেছি কালকে। আমার কাছে সময় নেই। ঠিক আছে। লোকেশন দিয়ে দিও। আর আম্মু শোনো। বলো। আম্মু, কালকে এসে হিয়াকে মানে পাত্রীকে কোনো কঠিন কিছু জিজ্ঞাসা করো না গিয়ে। আমি আর কি জিজ্ঞাসা করব? যেখানে আমার ছেলের পছন্দ। আর তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে গিউ। ঠিক আছে। আর আমি রিং কিনে রাখব। তোমরা কালকেই আংটি পরানোর কথা বলবে গি। সাবিহা চৌধুরী হেসে বললেন। এই ছেলের তো দেখি খুব তাড়াহুড়ো বেঁধে গিয়েছে গি। হুম। খুব তাড়াহুড়ো। আচ্ছা। আর আমার একটা কথা রাখবে? বলো। বিয়ে করে কিন্তু বাড়িতেই ফিরে আসবে গি। হুম।
রেডি করো সব কিছু। বিয়ে করে বাড়িতেই ফিরব গ। ওকে অবাক্যর ব্যাপার হল সাবিহা চৌধুরী আর তৌকির চৌধুরী চাচ্ছেন ছেলেকে বিয়ে করিয়ে বাড়িতে রাখতে যেন বউ, অফিস এগুলোর ব্যস্ততায় মিরাজের সাথে কোনো ঝামেলা না করে। আর ওদিকে শ্রাবণ চাচ্ছে হিয়াকে বিয়ে করে মিরাজকে মারতে যাবে। শ্রাবণ ফোনটা কেটে দিয়ে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে কল দিল। হ্যালো রনি। জি স্যার বলুন। কোথায় তুমি? স্যার মাত্র বাসায় ফিরলাম গো। ওকে। আর মিরাজকে ধরার জন্য সব প্ল্যান রেডি। এগুলো যেন লিক না হয় গি। ঠিক আছে স্যার। ওকে এয়ারপোর্ট থেকেই ফলো করে ধরব স্যার মম। আমি বারবার করে অ্যালার্ট করছি, খবর যদি লিক হয় একটাকেও বাঁচতে দিব না। অনেকদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছি গি। ওকে স্যার। আমার জান গেলেও আমি খবর লিক করব না। আর না আমার টিম মেম্বারদের রাখছি সন্ধ্যার পরে শ্রাবণ ইফতার করে কাব্যকে সাথে নিয়ে চলে গেল বাহিরে। কামাল এলো গাড়ি নিয়ে। শ্রাবণ কাব্যকে নিয়ে গাড়িতে উঠে বসল। কাব্য তো সেই লেভেলের খুশি এই ভেবে যে শ্রাবণ হয়তো বাড়িতে যাচ্ছে। কিন্তু শ্রাবণ গেল একটা জুয়েলারি শপে হিয়ার জন্য আংটি কিনতে। দ্বিধায় পড়ে গেল কোনটি নিবে। অনেকগুলো অপশন ছিল। কাব্যকে সাথে নিয়ে চয়েস করে একটা আংটি নিল। আর একটা গলার হার সেট। কেনাকাটা শেষে শ্রাবণ বাসায় চলে এলো। ফ্রেশ হয়ে হিয়াকে কল দিল। বিকেলের পরে থেকে আর সামনেও আসেনি, আর দেখাও হয়নি। হিয়া কল কেটে দিয়ে মেসেজ দিল, বাবা পাশে আছে, কথা বলতে পারব না। তো কি হয়েছে? একটু কথা বলবো। আর তোমায় একটু দেখব। সারাদিন তো দেখিনি। পারব না এখন। তাহলে উপরে এসো, মন ভরে দেখি। অসভ্য লোক। তোমার জন্যই তো অসভ্য হয়েছি। সাথে খারাপও হয়েছেন। তাই নাকি? তো উপরে এসো। তোমার সাথে একটু খারাপ কাজ করে নিজেকে আরও খারাপ বানাই। আপনি আসলেই অসভ্য লোক। শব্দ রেখে উপরে এসো। পারব না। তাহলে ভিডিও কল দাও। তাও পারব না। তাহলে কিন্তু বিয়ে করব না। রিয়াকে বিয়ে করব। করুন, তাতে আমার কি? আমারই ভালো। ঠিক আছে। বাই। হিয়া ফোনটা রেখে তার বাবার সাথে কথায় মনোযোগী হল। হামিদ শিকদার হিয়াকে কিছু মামলা নিয়ে কথা বলছিলেন। মাঝে মাঝেই হিয়া তার বাবার সাথে এইরকম আড্ডায় বসে। হামিদ শিকদারও মেয়েকে টুকটাক মামলার বিষয়ে বোঝান। দুজনের আড্ডার মাঝে মাহিমা বেগম এসে বললেন, তোমরা কি রাতের খাবার খাবে না? নাকি এইগুলো নিয়ে পড়ে থাকবে? আম্মু তুমি যাও তো, আরেকটু পরে আসছি গু। হামিদ শিকদারও বললেন, যাও, আমরা আসছি গু। মাহিমা বেগম চলে গেলেই হিয়া বলল, আচ্ছা বাবা, কেউ যদি উপায় না পেয়ে নিরুপায় হয়ে একটা অপরাধ করে বসে, তখন কি তাকে ছাড়ানো যাবে না? যাবে যদি প্রমাণ থাকে যে সে নিরুপায় হয়ে অপরাধটা করেছে গু। আর যদি প্রমাণ না থাকে? হামিদ শিকদার হেসে বললেন, তাহলে শাস্তি পেতে হবে গু। তোমরা কি ছাড়াতে পারবে না গি? কি করে ছাড়াবো, আমাদের কাছে তো প্রমাণই নেই আম্মু গু। ও বুঝতে পেরেছি বাবা অনেক বোঝাবুঝি হয়েছে। এখন চলো খাবে গু। ঠিক আছে চলো হিয়া যেতে যেতে মশকরা করে বলল, বাবা আমি তোমাকে আগেই বলে রাখি, আমি যদি অপরাধ করি তাহলে কিন্তু আমাকে ছাড়াবে তুমি। আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না গি। আমার মেয়ের প্রতি আমার বিশ্বাস আছে। সে অপরাধের ধারের কাছেও যাবে না গি। হিয়া স্বস্তির শ্বাস ছেড়ে তার বাবার পাশে বসল। হিয়া রাতের খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। ফোনটা নিয়ে স্ক্রল করতে লাগল। তারপরে আর শ্রাবণের কোনো মেসেজ আসেনি। হিয়া নিজেই শ্রাবণকে মেসেজ দিল, এই যে কি করছেন? রাতে খেয়েছেন? রিয়াকে বিয়ে করেছেন নাকি? শ্রাবণ মেসেজগুলো দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে লিখল, বিয়ে করেছি। এখন বাসর করব। হিয়া নাকমুখ কুঁচকে লিখল, ভালোই। বাসর রাতের জন্য কংগ্রাচুলেশন। যদি এরপরে সামনে এসো না তাহলে কানের নিচে একটা লাগাবো। এরপরে কংগ্রাচুলেশন ইংলিশে বানান করতে বলবো। হিয়া নিজেও জানে সে শ্রাবণের ঠান্ডা মাথায় আগুন ধরিয়ে দিয়েছে।
সেই আগুন নেভাতে শয়তানি করে লিখল, এমন করে কেন বলছেন জামাইজান? আমি তো আপনার একটা মাত্র বই। যাক, এখন তাও একটা পজিটিভ কথা মুখ থেকে বের করে লিখলে। এখন বলো কি করছ? শুয়ে আছি। আপনি? বাসর ঘরে এসে বসে আছি। কি? শুয়ে আছি। রাতে খেয়েছ? হুম। খেয়েছি। আপনি? হুম। আচ্ছা, কালকে সত্যিই আসবেন দেখতে? হুম। রিং কিনে রেখেছি। কালকে পরিয়ে দিয়ে আসব। হিয়া খুশি হয়ে গড়াগড়ি পাড়ার অবস্থায়। সাথে লিখল, কখন আসবেন? গেলেই দেখতে পাবে। আর একটা কথা জিজ্ঞাসা করব? হুম করুন। তবে আমাকে সত্যি কথা বলতে হবে। কিছু লুকিও না। ঠিক আছে। বলুন। তোমার কি এর আগে কোনো প্রেমিক বা পছন্দের কেউ ছিল বা এখনও আছে? হিয়া মুচকি হেসে লিখল, না, কেউ ছিল না। আর না কেউ আছে। সত্যি কথা বলো। না হলে কিন্তু তোমার ব্যাপারে খোঁজ নিতে আমার 2 মিনিটও লাগবে না। আপনি সারা জীবন খোঁজ নিলেও এইরকম কিছু শুনবেন না। শ্রাবিন মুচকি হাসল। ও জানত হিয়া ওইরকম না। তবুও জিজ্ঞাসা করল। পরদিন সকাল থেকে হিয়া একটু নার্ভাসই ছিল। ওর বাবা মা জানে না। ওর বলারও সাহস হয়নি। এর মাঝে শ্রাবণও মেসেজ দেয়নি। হিয়াও দেয়নি। বিকেল 2:30। ছুঁই ছুঁই তখন তকির চৌধুরী, সাবিহা চৌধুরী আর কামাল হিয়াদের ফ্ল্যাটে এসে নক করল। কামালের হাতে মিষ্টি। বিয়েটা যদি ঠিক হয় তাহলে মিষ্টি মুখ করিয়েই যাবেন উনারা। মেইন দরজা খুলে দিলেন মাহিমা বেগম। তিনি কাউকেই চিনলেন না। যার পর নাই তিনি বলেই উঠলেন, আপনারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না গি। তকির চৌধুরী বললেন, এটা তো হিয়াদেরই বাসা, তাই তো? হুম। আমি হিয়ার মা। কিছু হয়েছে কি? না, কিছু হয়নি। আমরা আসলে আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। ঠিক এই সময় মাহিমা বেগমের পেছনে দাঁড়ালেন হামিদ শিকদার। তকির চৌধুরীর চোখে চোখ পড়তেই হামিদ শিকদার কিছুক্ষণ তাকিয়ে রইলেন। দুজনেই মিনিট 2 তাকিয়ে থাকার পরে হামিদ শিকদার এসে দাঁড়ালেন। দুজনের মাঝে চেনা পরিচিত হাসি ফুটে উঠল। দুজন দুজনাকে জড়িয়ে ধরলেন। কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত দুজনের বন্ধুত্ব ছিল। কিন্তু এই কয়েকটা বছরে দুজনের তেমন দেখা হয় না। হামিদ শিকদার বললেন, বন্ধু তুলি? কতদিন পরে কি? আরে বন্ধু তুনি। এটা তোর বাড়ি নাকি? আর হিয়া তোর মেয়ে? হুম। হিয়া আমারই মেয়ে। কেন, কি হয়েছে রে? তাহলে তো কোনো কথাই নেই। চল বসে কথা বলি। সবাই একসাথে বসল। তকির চৌধুরী বললেন, আমি সব ভেঙেই বলি, আমার ছেলে হিয়াকে পছন্দ করে। ওই পাঠালো উ। হামিদ শিকদার খুশি হয়ে বললেন, ওহ, তবে তোর ছেলেকে তো দেখিনি। আর ওদের কি রিলেশন ছিল নাকি? না। ও শুধু বল হিয়াকে নাকি পছন্দ করে। হিয়াও নাকি পছন্দ করে। ব্যাস এইটুকুই। ও চায় যে সম্পর্কটা হালাল পথেই আগাক। ওদের মাঝে কোনো রিলেশন নেই গি। মাহিমা বেগম বললেন, ওহ, আমাদের একটাই মেয়ে। মেয়েরও যেহেতু পছন্দ, তো আর কথা বাড়িয়ে কি করব? আর ছেলে নিয়ে আসতেন, একসাথেই কথা বলতাম গ। পাশ থেকে কামাল বলল, ছেলের আবার কি দেখবেন? ছেলে তো আপনাদের সাথেই থাকে গি। হামিদ শিকদার বললেন, আমাদের সাথে মানে? কই, আমরা তো ছেলেকে দেখি না। ছেলে কোথায় থাকে? কামাল হাতের আঙুল উপরের দিকে দিয়ে নিজেও উপরের দিকে তাকিয়ে বলল, ছেলে উপরতলায় থাকে গু। হামিদ শিকদার আর মাহিমা বেগম দুজনেই মুখ চাওয়াচাওয়ি করলেন। দুজনেই অবাকের শেষ প্রান্তে। কামালের মুখ থেকে পাত্রের কথা শুনে হামিদ শিকদার আর মাহিমা বেগম হতভম্ব। হামিদ চৌধুরী বললেন, উপরতলায় ছেলেটা থাকে? সে কি শ্রাবণ? কামাল হেসে বলল, জি আঙ্কেল। শ্রাবণ স্যারই আপনার জামাই হবেন গু। মাহিমা বেগম বললেন, ওহ, শ্রাবণ আপনাদের ছেলে, আগে বলবেন তো। ছেলে তো ভালোই। অমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তো শ্রাবণ এলো না? ও কোথায়? সাবিহা চৌধুরী বললেন, আসবে।
একটু পরেই গি। ওহ, আচ্ছা গি। তকির চৌধুরী বললেন। হামিদ তোর মেয়ে কোথায়? একটু ডাক দেখি। আমি তো এই পর্যন্ত দেখিনি গি। একটু বস। আমি ওকে গিয়ে বলছি গি। হামিদ শিকদার চোখ দিয়ে ইশারা করলেন মাহিমা বেগমকে। তিনি মাথা নাড়িয়ে চলে গেলেন হিয়ার রুমের দিকে। হিয়া রুমে বসেছিল। বুকটা কেমন ধরফর লাগছিল। তখনই মাহিমা বেগম এলেন। তার চোখে পানি। একটা মাত্র মেয়েকে এমন হুটহাট করে দেখতে এসে বলছে বিয়েও এর মধ্যে। তার চোখে পানি দেখে হিয়া বিছানায় থেকে উঠে দাঁড়িয়ে তার মাকে ধরে বলল। এই আম্মু, কি হয়েছে তোমার? কাঁদছ কেন? মাহিমা বেগম চোখের পানি আড়াল করে বললেন। কই কাঁদছি? ওই তোকে দেখতে এসেছে। শ্রাবণ আছে না, ও তো তোকে পছন্দ করেছে। সোজা প্রস্তাব নিয়ে এসেছে গু। হিয়া থমথমে গলায় বলল। আম্মু সত্যি এসেছে? হুম হুম রে। তোকে রেডি হয়ে যেতে বলেছে গু। হিয়া খাম্বার মতো দাঁড়িয়ে রইল। ভাবল শ্রাবণ যা বলেছিল তাই সত্যি হল। তবে কি বিয়েটাও তাড়াতাড়ি করবে? মাহিমা বেগম কাভার্ডের দিকে এগিয়ে যেতে যেতে বললেন। তোকে শাড়ি পরে যেতে হবে। আয় তো দেখি কি পরিয়ে তোকে সামনে নিয়ে যাওয়া যায়। নাকি আমার শাড়ি নিয়ে আসব? হিয়া ধ্যান থেকে ফিরে এসে কাভার্ডের দিকে এগিয়ে গিয়ে বলল। দাঁড়াও, আমি একটা শাড়ি বের করে দিচ্ছি। নতুন কিনেছি গু। হিয়া শ্রাবণের দেওয়া সেই মেরুন রঙের শাড়িটা বের করে দিল। সেই শাড়ির সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ বের করল। ছটপট রেডি হয়ে বসে রইল। মাহিমা বেগম বললেন তার সাথে বাহিরে যেতে, কিন্তু হিয়া বলল ওর নার্ভাস লাগছে, একটু পরে যাবে। মাহিমা বেগম এই শুনে বাহিরে চলে গেলেন। শ্রাবণ আর কাব্য হিয়াদের ফ্ল্যাটে ঢুকল। কাব্য শ্রাবণের আগে গিয়ে তার মায়ের পাশে বসে পড়ল। কতদিন পরে মাকে সামনে থেকে দেখতে পেল। এই সময় তেমন কোনো কথা বলল না। শুধু মায়ের পাশে বসেই রইল। সুযোগ পেলেই বলে দেবে আমি আর এখানে থাকব না। আর হামিদ শিকদার শ্রাবণকে বললেন। এসো এসো শ্রাবণ, বসো। শ্রাবণ এগিয়ে এসে তকির চৌধুরী আর হামিদ শিকদারের মাঝখানে বসল। তকির চৌধুরী হিয়াকে ডেকে আনতে বললেন। মাহিমা বেগম বললেন। হিয়া খুব নার্ভাস। আসতে ভয় পাচ্ছে। প্রথম প্রথম তো শ্রাবণ এই শুনে ফোন বের করে হিয়াকে মেসেজ দিল। বুজান, বুজান, বাহিরে এসো, অপেক্ষা করছি। হিয়া মেসেজ রিপ্লাইয়ে লিখল। খুব ভয় লাগছে। আমরা কি তোমায় মারব নাকি? এসো বলছি। কেমন কেমন যেন লাগছে। এসো, ভালো লাগিয়ে দিব। আর আম্মু কিছু বলবে না? তবুও ভয় লাগছে। আচ্ছা, আজকেই কি বিয়ে ঠিক করে যাবে? হুম। ঈদের পরের দিন বিয়ে করে নিয়ে যাব। এখন তাড়াতাড়ি এসো। বড্ড ভয় লাগছে। আমি আছি তো। এসো। হিয়ার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কোনো উপায় না পেয়ে মনন্তলবি লিখল। আপনি এসে নিয়ে যান। মেসেজটা লিখে ফোনটা রেখে বিছানায় বসে রইল। শ্রাবণ মেসেজটা দেখে ঠোঁট কামড়ে উঠে দাঁড়াল। মাহিমা বেগমকে উদ্দেশ্য করে বলল। হিয়ার রুমটা কোনো দিকে? মাহিমা বেগম হাত ইশারা করে বললেন। ওই দিকে গি। শ্রাবণ সোজা হিয়ার রুমের দিকে চলে গেল। হিয়া বিছানার মাঝখানে হাঁটুতে মাথা গুজে বসে আছে। শ্রাবণ সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল। চলো। হিয়া মাথা তুলে শ্রাবণকে দেখে আমতা আমতা স্বরে বলে উঠল। আপনি এখানে, কেউ দেখে নিলে? শ্রাবণ ধমক দিল। চুপ, বিছানা থেকে নামো। হিয়া বিছানায় থেকে নেমে দাঁড়াল। শ্রাবণ হিয়ার সামনে দাঁড়িয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল। সবই ঠিকই আছে। এখন শুধু মাথায় কাপড় দাও। হিয়া বাধ্য মেয়ের মতো তাই করল। মাথায় কাপড় দিল। শ্রাবণ ঘাড় একটু কাত করে হেসে বলল। বাহ, শাড়িতে খুব সুন্দর লাগছে। আর শাড়িটাও মানিয়েছে ভালো। এখন চলো। আপনি আমার সাথে যাবেন? হুমুঙ্ঘ। শ্রাবণ হিয়ার হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে সবার সামনেই হিয়াকে হাত ধরে নিয়ে এলো। ওর মনে হয় না ও ভুল কিছু করছে। যাকে ভালোবাসে তাকে পুরো দুনিয়ার সামনেও হাত ধরে দাঁড়িয়ে থাকতে পারবে। এইটুকু সাহস ওর আছে। হিয়া মাথাটা নত করে রইল। সাবিহা চৌধুরী উঠে এসে হিয়ার পাশে দাঁড়ালেন।
হিয়ার হাত ধরে বললেন, আমাকে দেখে ভয় পাচ্ছ নাকি? ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি কিন্তু ওইরকম শাশুড়ি হতে চাই না, যে বুশাশুড়ি আলাদা আলাদা থাকে, কেউ কাউকে মনের কথা বলতে পারে না। আমি চাই আমাদের মধ্যে বুশাশুড়ি নয়, বরং মা মেয়ের সম্পর্ক হোক। আমার মেয়ে নেই, তুমি আমার মেয়ে কি? হিয়া মাথা তুলে তার বাবার দিকে তাকাল। হামিদ শিকদার মেয়ের দিকে তাকিয়ে হালকা হেসে সম্মতি জানালেন। হিয়া সাবিহা চৌধুরীর দিকে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে গি। দেখাদেখির পর্ব শেষ হলে হিয়াকে আংটি ও গলার সেট পরিয়ে দেওয়া হয়। শ্রাবণ কিছু আনতে না করেছে বলে তৌকির চৌধুরী খালি হাতে আসবেন সেরকম তিনি নন। তিনিও আংটি কিনে নিয়ে এসেছেন। যতই হোক ছেলের বউ হবে। এছাড়া তিনি যদি খালি হাতে আসতেন তাহলে নিজের ছেলের কাছে নিজেই ছোট হতেন। সবাই বিয়ের দিনতারিখ ঠিক করে চলে গেলেন। হামিদ শিকদার তাদেরকে এগিয়ে দিতে নিচে নামলেন। আর এদিকে মাহিমা বেগম হাউমাউ করে কাঁদতে লাগলেন। একটাই মেয়ে তার, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে তার কল্পনাই ছিল না। এদিকে ছেলেও ভালো। হিয়া তার মাকে ধরে বসে আছে। কি সান্ত্বনা দিবে তা তার জানা নেই। শ্রাবণ আর কাব্য হিয়াদের ফ্ল্যাটেই থাকবে আজকের দিনটা। রাতে অথবা সকালে চলে যাবে বাড়িতে। বিকেলে শ্রাবণ হিয়াকে নিয়ে শপিংয়ে বের হল। দুজনে ম্যাচিং করে বিয়ের শাড়ি আর পাঞ্জাবি কিনেছে। হিয়া সন্ধ্যার আগে শ্রাবণের সাথে বাসায় ফিরে আসে। এসেই দেখতে পায় পাশের বিল্ডিংয়ের কয়েকজন ছেলে মেয়ে এসেছে মেহেদি লাগাতে। হিয়া ড্রেস চেঞ্জ করে অন্য একটা জামা পরে মেহেদি দিতে বসল। এর মাঝে শুধু ইফতার করেছে। তারপর আবারও বসে পড়েছে মেহেদি লাগাতে। এদিকে শ্রাবণ হিয়াকে 2 ঘণ্টা ধরে ফোন দিচ্ছে, কিন্তু এই মেয়ের ফোন ধরার বা একটা মেসেজ দেওয়ার নামগন্ধ নেই। পরবর্তীতে শ্রাবণ কাব্যকে নিচে পাঠিয়ে খবর নিয়ে জানতে পারে হিয়া মেহেদি দেওয়ায় ব্যস্ত। রাত 9টায় হিয়া ফ্রি হয়ে ফোনটা হাতে নিল। দেখল শ্রাবণের কতগুলো কল। হিয়া কল ব্যাক করল, কিন্তু শ্রাবণ ধরল না। হিয়া মেসেজ দিল, জামাইজান কি করছেন? তাহলে ম্যাডাম এখন ফ্রি হলেন? হিয়া লিখল, হুম। ফোন ধরলেন না কেন? রাগ করেছি। ফোন ধরিনি বলে রাগ করেছেন তাই না? হুম, খুব রাগ করেছি। কি করলে রাগ ভাঙবে? এসে একবার দেখা দিয়ে যাও। না, এখন যাব না। কেন? আগে তো অপরিচিত বলে আসুনি, এখন তো আসতে পারো। তবুও লজ্জা লাগছে। বাবা আর আম্মু বিষয়টা কি ভাববে বলুন তো? তাও বুঝলাম। আর তোমাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। হিয়া, তোমার বিয়ের জন্য এক্সাইটেড লাগছে না? খুব। ভালোই। আচ্ছা হিয়া, একটু পরে কল করছি। একটা কাজ করছি। ঠিক আছে। এদিকে সাবিহা চৌধুরী আর তৌকির চৌধুরী বিয়ের টুকিটাকি কাজগুলো সেরে ফেলছেন। তৌকির চৌধুরী তো হিয়াকে দেখে পারলেন না আজকে নিয়ে আসতে। যদি পারত আজকেই এই বাড়ির বউ করে নিয়ে আসত। এর মাঝে সাবিহা চৌধুরী ভাবুক গলায় বলে উঠলেন, আজকে কি ওইটা তোমারই ছেলে ছিল নাকি কেউ পাল্টে দিয়েছিল? তৌকির চৌধুরী বললেন, আমারও একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে গোগ। তবে যাই বলো, শ্রাবণ মনে হয় হিয়াকে মন থেকেই ভালোবাসে। আর দেখলে না কত খুশি হয়েছে ছেলেটায়। তৌকির চৌধুরী গভীর শ্বাস ছেড়ে বললেন, হুম। দোয়া করি ওই খুশিটা যেন সারা জীবন থাকে। একবার তো আরেকজনকে নিয়ে কি রকম খুশি ছিল। শেষে কি হলো, আমার ছেলেটাকে রাস্তায় কুবিয়ে ফেলে রেখেছিল। এখন দেখো কাল দিন পরে মিরাজ এলে কি হয়। সাবিহা চৌধুরী উঠে দাঁড়ালেন। বেশ গম্ভীর ভাব নিয়ে বলে উঠলেন, কিচ্ছু হতে দেওয়া যাবে না। যা হওয়ার আগে হয়ে গিয়েছে। আমাদের শ্রাবণকেই আটকাতে হবে গি। রাত তখন 11:30। কাব্য আর শ্রাবণ হিয়াদের ফ্ল্যাটে এসে নক করল। হামিদ শিকদার রুম থেকে বেরিয়ে দরজা খুলে দেখলেন শ্রাবণ আর কাব্যকে। কাব্য হামিদ শিকদারকে বলল, আঙ্কেল, একটু কষ্ট দিতে আসলাম গে। কষ্ট দাও আর যাই দাও, ভিতরে এসো। শ্রাবণ, ভিতরে এসো। শ্রাবণ ভিতরে ঢুকতে ঢুকতে কাব্যকে ইশারা করে কিছু বলতে বলল। কাব্য হেসে বলে উঠল, আঙ্কেল, আসলে কালকের দিন পরেই তো বিয়ে। সেই ব্যাপারে হিয়া আপুর সাথে ঘরোয়া প্রোগ্রাম নিয়ে কথা বলতে আসলাম গো। ওহ, আচ্ছা গি। শ্রাবণ বলল, খুব ভোরে চলে যাব বাড়িতে। তাই ওর সাথে কিছু রিচুয়াল নিয়ে আলোচনা করার ছিল গ। ওহ, আচ্ছা। সমস্যা নেই, যাও।
শ্রাবণ কাব্যকে নিয়ে হিয়ার রুমের দিকে এলো। হিয়া জানে না যে শ্রাবণ আসবে। শ্রাবণ হিয়ার রুমে আগে ঢুকে গেল। পেছনে কাব্য। হিয়া তখন মুখে ফেসমাস্ক লাগিয়েছিল। শ্রাবণ হিয়াকে দেখে কাব্যকে উদ্দেশ্য করে বলল, কাব্য, তোর ভাবি তো দেখি বিয়ের খুশিতে ভূত হয়ে গিয়েছে রে। হিয়া চোখ বড়বড় করে তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। মিনিট 5 পরে বের হল। শ্রাবণ তখন রুমে একা ছিল। কাব্যকে ব্যালকনিতে পাঠিয়ে দিয়েছে। হিয়া শ্রাবণকে জিজ্ঞাসা করল, কাব্য কোথায়? শ্রাবণ মুখে বাঁকা হাসি ফুটিয়ে এগিয়ে আসতে আসতে বলল, আমি থাকতে তো এখানে আর কারো প্রয়োজন নেই। হিয়া পিছিয়ে যেতে যেতে বলল, মামা মানে? এগোচ্ছেন কেন? মানুষ এগোয় কেন? হিয়া দেয়ালে ঠেকে গেল। শ্রাবণ হিয়ার শরীরে টাচ না করে মুখটা এগিয়ে নিয়ে হিয়ার কপালে ছোট্ট করে চুমু খেয়ে পিছিয়ে গিয়ে বিছানায় বসে বলল, তোমার জন্য বিয়ের দিন রাতে একটা বড়সড় সারপ্রাইজ রেখেছি গে। কি সারপ্রাইজ? শ্রাবণ হেসে বলল, সারপ্রাইজ রইল। শ্রাবণ হিয়ার বিছানায় বসে পুরো রুমটায় চোখ বুলিয়ে নিল। হিয়ার সামনেই দাঁড়িয়ে রইল। শ্রাবণ ফের হিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, মেহেদি লাগাওনি? হিয়া দুটো হাত শ্রাবণের সামনে ধরে বলে উঠল, দেখুন সবাইকে মেহেদি লাগিয়ে দিতে গিয়ে কি হাল হয়েছে। এখানে মেহেদি লাগাতে ভালো লাগবে না আগে। তাই কি মেহেদি লাগাবে না আগে? না, মুড নেই গু। মেহেদি নিয়ে এসো। হিয়া ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, এখন লাগাবো না, হাত ব্যথা করছে গি। শ্রাবণ করা গলায় বলল, নিয়ে আসতে বলেছি, নিয়ে এসো। হিয়া বাধ্য মেয়ের মতো মেহেদি নিয়ে এলো। শ্রাবণ হাত দিয়ে ইশারা করে বসতে বলল পাশে। হিয়া আশেপাশে তাকিয়ে বসল। আর জিজ্ঞাসা করল, কাব্য ভাই কোথায়? ব্যালকনিতে। হিয়া ব্যালকনির দিকে তাকিয়ে দেখল দরজা ভিতরে থেকে বন্ধ। শ্রাবণ হিয়ার দিকে আর চোখে তাকিয়ে বলল, ওকে ব্যালকনিতে থাকতে বলেছি। ওহ! শ্রাবণ হিয়ার হাতে থেকে মেহেদি নিয়ে নিল। সাথে হিয়ার হাতটাও নিজের হাঁটুর উপরে উঠাল। এরপরে আদুরে গলায় বলে উঠল, আমি একটু মেহেদি লাগিয়ে দেই। তুমি তো বললেই যে তোমার হাত ব্যথা, তাই আমি লাগিয়ে দেই। হিয়া শ্রাবণকে যত দেখছে ততই অবাক হচ্ছে। এতদিন শুনে এসেছে যে মানুষ তার ভালোবাসার মানুষের কাছে কত বায়না করে, শখ পূরণ করে, পাগলামি করে, আরও কত কি। আজ তা নিজের চোখে দেখতে পেল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। শ্রাবণ হাত উঠিয়ে তুড়ি মেরে হিয়ার ধ্যান ভাঙিয়ে বলল, কি হলো, মেহেদি দিতে দিবে না? দিন। ঠিক আছে গি। শ্রাবণ হিয়ার হাতের ঠিক মাঝখানে সোয়েবন লিখে দিল। নামের আশেপাশে আঁকিবুকি করে ফুল দিল, পাতা দিল। কোনোটাই ঠিক সঠিক হয়ে উঠল না। শুধু নামটাই ভালো লাগছে। আরেক হাত টান দিয়ে সে হাতেও একই জিনিস লিখল। হিয়ার এতে কোনো ভ্রুক্ষেপ নেই। ও শ্রাবণের দিকে তাকিয়ে আছে তো আছেই। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে কিছুটা হেসে বলল, এই মেয়ে, এই নজর ঠিক করো। এভাবে তাকিয়ে রয়েছ কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। হিয়া লজ্জা পেয়ে মাথা নাড়িয়ে না বোঝাল। শ্রাবণ মাথা নাড়িয়ে বলল, হুমুঙ্ঘ। উহু। শ্রাবণ উঠে দাঁড়াল। এরপরে ব্যালকনির দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। কাব্য সুন্দর একটা হাসি দিয়ে বলল, হয়ে গিয়েছে? হুম। চল। কাব্য ব্যালকনি থেকে বেরিয়ে আসে। শ্রাবণ হিয়ার কাছে এসে বলল, ভোরে চলে যাব বুজান। কালকে তো ঈদ। কি করো না করো জানিও। আর সুন্দর করে সেজে গুজে ছবি দিও। তা নয় দিব। কিন্তু কালকে এলে খুশি হতাম গু। বুজান সময় নেই। না হলে আসতাম গু। হিয়া মনটা খারাপ করল কিন্তু বুঝতে না দিয়ে বলল, ঠিক আছে, তবুও চেষ্টা করবেন গু। ওকে। আর ভালো থেকো গু। আচ্ছা। আপনিও সাবধানে থাকবেন। পাশ থেকে কাব্য নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, ইস, আমার যদি এমন কেউ থাকত তাহলে কতই না ভালো হতো। শ্রাবণ কাব্যকে নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, আগে আমার মতো হও। নিজের পায়ে দাঁড়াও, দেখবে মেয়ে পেয়েই যাবে ঘু। শ্রাবণ দরজা পেরিয়ে গিয়ে পেছনে ফিরে হিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আসছি। হুম ঘ। শ্রাবণ উপরে এসে জামাকাপড় সব গুছিয়ে নিল। কাব্যকেও বলেছে সব কিছু গোছাতে। কাব্য আর কি গোছাবে?
বেচারা ঘুরবে বলে কত জামাকাপড় নিয়ে এসেছিল, কিন্তু এখানে এসে তো বন্দী হয়েই ছিল। সকালবেলা হিয়া ঘুম থেকে উঠে তার মায়ের সাথে রান্নাবান্নায় হেল্প করল। হামিদ শিকদার নামজে চলে গেলেন। আধ ঘণ্টা পরে ফিরে এলেন। হিয়া তার বাবার অপেক্ষায় মেইন দরজায় দাঁড়িয়েছিল। হামিদ শিকদার সামনে আসতেই হিয়া সালাম করল। আসসালামু আলাইকুম বাবা। ঈদ মোবারক। হামিদ শিকদার সালাম ফিরিয়ে নিতেই হিয়া হাত দুটো বাড়িয়ে বলে উঠল, আমার সালামি। হামিদ শিকদার ওয়ালেট বের করে বললেন, কত দিব আম্মু? তুমি যা দিবে তাতেই খুশি গো। হামিদ শিকদার হেসে হিয়ার দিকে টাকা এগিয়ে দিলেন। হিয়া টাকাগুলো নিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বাবা। এদিকে শ্রাবণ ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরে এসে সবার সাথে ডাইনিং টেবিলে খেতে বসল। কাব্য তার মায়ের সাথে বসেছে আর বলছে, আম্মু আমি কিন্তু আর কোথাও যাব না। যা শুনে শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, যেতেও হবে না গি। সাবিহা চৌধুরী বললেন, শ্রাবণ তো বিয়ে করে এখন থেকে বাড়িতেই থাকবে তাই না? হুমুঙ্ঘ। হিয়ার সাথে আজকে দেখা করতে যাবে না? খাবার খেয়ে বেরিয়ে যাব গু। কাব্য বলে উঠল, আমি কিন্তু যাব না গি। শ্রাবণ খাওয়া শেষ করে রুমে গিয়ে ওয়ালেট আর ফোনটা নিয়ে চলে গেল। পরনে সাদা পাঞ্জাবি পাজামা, হাতে ঘড়ি। শ্রাবণ নিচে নামতে নামতে কাব্য রেডি হয়ে এলো। বেচারার আর এই জীবনে ছাড় নেই। শ্রাবণ আর কাব্য চলে এলো হিয়াদের বাসার সামনে। শ্রাবণ গাড়িতে থেকেই হিয়াকে কল দিল, বুজান ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? ভালো থাকতে দাও কি? মানে? আমি কিন্তু কিছু করিনি আজকে গু। শ্রাবণ গলার স্বর ভারী করে বলে উঠল, কেমন হবু বু তুমি? হ্যাঁ, তোমার যে হবু স্বামী আছে তাকে একবারও আসতে বললে না কেন? এসব না হয় বাদই দিলাম, তুমি তো সালামিও চাইলে না কেন? হিয়া এতগুলো কথা শুনে এর পিঠে কি বলবে খুঁজে পেল না। ফোঁস করে শ্বাস ছেড়ে বলে উঠল, আপনাকে সকালে কতবার কল দিয়েছি? বাবাও অনেকবার দিয়েছে। এরপরে আপনার বাবাকে কল দিয়ে আপনাদের সবাইকে আসতে বলেছে। সে বল তাদের অনেক কাজ, আজ আর আসবেন না, কালকে আসবেন। শ্রাবণ তখনও গম্ভীর ভাব নিয়ে বলল, কথা সেটা না। তুমি আমাকে বললে না কেন? আপনাকে তো কালকেও বলেছি, রাতেও বলেছি, আর সকালে তো কলই ধরলেন না গি। বুঝেছি, এখন নিচে এসো। হিয়া বুঝতে না পেরে বলল, কোন নিচে যাব? শ্রাবণ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, খাটের নিচে এসো। আমি খাটের নিচে শুয়ে আছি গু। হিয়া সত্যি সত্যি খাটের তলায় দেখতে গেল, কিন্তু ওর খাটই তো বক্স খাট, কি আর দেখবে? এরপরে স্বাভাবিক গলায় উত্তর দিল, মিথ্যে কেন বলছেন? মিথ্যে কই বললাম? তুমিই তো কথাটা বুঝতে পারলে না। আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। নিচে এসো। হিয়া ব্যালকনির দরজায় খুলে নিচে তাকাতেই দেখল শ্রাবণের গাড়িটা। গাড়ির বাহিরে কেউ নেই, হয়তো ভিতরেই আছে শ্রাবণ। হিয়া রুমে এসে খুশিতে লাফানোর পর্যায়ে চলে গেল। ওদিকে শ্রাবণ বলল, 2 মিনিট সময় দিলাম, নিচে এসো, না এলে চলে যাব। তাড়াতাড়ি এসো। শ্রাবণ কলটা কেটে দিল। হিয়া ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। শ্রাবণকে ও হাজারবার বললেও উপরে আসবে না, কিন্তু ঈদের দিনে মেহমান এসে চলে যাবে এটা তো ও মেনে নিবে না। এখন ও ওর বাবাকে বলবে যে শ্রাবণ এসেছে। শ্রাবণ ওর বাবার কথা ফেলতে পারবে না। হিয়া ঠিক তার বাবাকে গিয়ে বলল যে শ্রাবণ এসেছে কিন্তু উপরে আসবে না। হামিদ শিকদার এই কথা শুনে সাথে সাথে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন। নিচে এসে শ্রাবণ, কাব্য আর কামালকে নিয়ে উপরে এলেন। ওরা কেউই আসতে চায়নি, কিন্তু না এসেও পারল না। হিয়া রুমে চলে গিয়েছে। শ্রাবণরা ফ্ল্যাটে ঢুকতেই মাহিমা বেগম খুশি হয়ে উঠলেন। ওদের সবার জন্য ডাইনিং টেবিলে খাবার রেডি করতে গেলেন। এতে শ্রাবণ বলে উঠল, আন্টি প্লিজ কিছু করবেন না, আমরা মাত্রই খেয়ে এসেছি। এই জায়গা দিয়েই যাচ্ছিলাম তো ভাবলাম হিয়ার সাথে দেখা করে যাই। হিয়া কোথায়? মাহিমা বেগম বললেন। হিয়া মাত্র রুমে গেল, আমি ডেকে দিচ্ছি। এই হিয়া। না আন্টি ডাকতে হবে না, আমি গিয়ে দেখা করে আসছি গু। ঠিক আছে যাও। শ্রাবণ একা হিয়ার রুমে চলে এলো।
হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে পুরাই টাস্কি খেয়ে গেল। সবসময় তো শ্রাবণকে শার্ট টি শার্ট পরে থাকতে দেখেছে, এই প্রথম ওকে পাঞ্জাবি পরা রূপে দেখল। নিজেই মনে মনে বলল, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। সেদিন শয়তানি করে মেসেজটা যে তুমি সত্যিই করে দিবে কল্পনাও করিনি। প্রথম প্রথম ভালো লাগেনি, আর এখন মনে হচ্ছে মেসেজটা দিয়ে ভালোই করেছি। আলহামদুলিল্লাহ। শ্রাবণ হিয়াকে দেখেও মুচকি মুচকি হাসছে। হিয়া বাচ্চাদের মতো সামনে এসে বলল, আসসালামু আলাইকুম জামাইজান। শ্রাবণ মুখে হাসি রেখে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম গে। আমার সালামি। শ্রাবণ ওয়ালেট বের করে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও। হিয়া ওয়ালেটটা কাপা কাপা হাতে নিল। এরপরে খুলে দেখল ক্যাশ অল্প, সবগুলো ১,০০০ টাকার নোট, আর 3-4টা এটিএম কার্ড। হিয়া মনে মনে বলল, বড়লোক বলে কথা, উনার কাছে এই 3-4টা কার্ড কিছুই না। শ্রাবণ হেসে বলল, যা লাগবে নাও, কার্ডও নিতে পারো। হিয়া ঢোক গিলল। কার্ড নেওয়া তো দূরে থাক, একটা ১,০০০ টাকার নোট নেওয়ার মতো কলিজা ওর হয়ে উঠেনি। টাকাগুলোর মাঝে খুঁজতে লাগল এর মধ্যে ভাঙতি কোনো টাকা আছে কিনা। একটা ৫০০ টাকার নোট পেল। তখনই যেন হিয়ার মুখে বিস্ময় করা হাসি ফুটে উঠল। সাথে সাথে ৫০০ টাকার নোটটা নিয়ে ওয়ালেটটা দিয়ে দিল। আর বলল, সালামি নিয়ে নিয়েছি গু। শ্রাবণ তাজ্জব বনে চলে গেল। এই মেয়ে বলে কি, পুরো ওয়ালেট ছেড়ে দিয়েছিল, আর শেষে কিনা ৫০০ টাকা নিল। শ্রাবণ রেগে গিয়ে দাঁত কিরমির করে বলে উঠল, পুরো ওয়ালেট খুঁজে এই ৫০০ টাকা তোমার চোখে পড়ল? আজকে অন্য কোনো দিন হলে একসাথে ৫০০টাই থাপ্পড় দিতাম গে। হিয়া চোখ ছোট ছোট করে বলল, আমাকে মারতে পারবেন না, কালকে আমার বিয়ে। যদি মারেন তাহলে আমি আমার শ্বশুরশাশুড়িকে বলে দিব। এবার বলুন আমাকে কেমন লাগছে? হিয়ার এমন কথায় শ্রাবণের রাগ নিমিষেই উবে গেল। এরপরে বলল, অস্থির লাগছে গু। হিয়ার চট করে মাথায় কি যেন এলো। ভাবুক গলায় বলে উঠল, আচ্ছা, আপনি আমার সাথে দেখা করার আগে কি কোনো মেয়ের সামনে গিয়েছিলেন? না কেন? আর এগুলো কিসব কথা? না মানে এত সুন্দর করে সেজেছেন তাই বললাম আর কি। শ্রাবণ ভ্রুকুচকে বলে উঠল, সেজেছি আমি? হুমুঙ্ঘ। আর কোনো মেয়ের সাথে দেখা করে এসেছি নাকি সেটা বললে কেন? সেটা বলার কারণ হলো আপনাকে দেখে আমিই টাস্কি খেয়ে গিয়েছি, আর যদি অন্য কোনো মেয়ে দেখে থাকে সেও তো। হিয়ার কথাটা সম্পূর্ণ হল না। শ্রাবণ থামিয়ে দিয়ে বলল, আর ইউ জেলাস? হিয়া মুচকি হেসে মাথা নাড়াল। শ্রাবণ ঘাড় কাত করে রসিকতা করে বলল, তলে তলে এই চলে, আমাকে নিয়ে এই চিন্তা আসে। শুধু বিয়েটা হোক, সব চিন্তা সুদে আসলে দূর করে দিব গু। পরদিন বিকেল। সবাই বলতে তৌকির চৌধুরী, সাবিহা চৌধুরী, শ্রাবণ, কাব্য, কামাল, সিয়াম ওরা রওনা হল হিয়াদের বাড়ির উদ্দেশ্যে। হিয়াদের বাড়ির সবাইও প্রায় সব প্রস্তুতি নিয়ে নিয়েছে। হিয়ার চাচাচাচি, খালাখালু আর কাজিনরাও এসেছে। বিয়ের কাজ শেষ হতে হতে রাত হয়ে যায়। আবার হিয়াকে বিদায় দিতেও সবার নাজেহাল অবস্থা। এত তাড়াতাড়ি যে হিয়ার বিয়ে হবে সেটাও কেউ ভাবতে পারেনি। তার মধ্যে আবার সবার চোখের মণি। কষ্টও লাগছে। রাত ৯টার দিকে শ্রাবণরা হিয়াকে নিয়ে রওনা দেয় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। শ্রাবণ, হিয়া, কামাল, সিয়াম একটা গাড়িতে চলে এলো। আরেকটা গাড়িতে বাকি সবাই। শ্রাবণ কামালকে বলল বাড়ির দিকে না যেতে, অন্য একটা জায়গায় যেতে। হিয়া শ্রাবণের কাঁধে মাথা রেখে আছে। বাড়ির জন্য মনটাও খারাপ। তবে শ্রাবণ বলেছে যখন ইচ্ছা তখনই বাপের বাড়ি যেতে পারবে। কামাল একটা নির্জন জায়গায় গাড়ি থামাল। সাথে আরেকটা গাড়িও এসে হাজির হল। সেটাই থেকে শ্রাবণের অ্যাসিস্ট্যান্ট রনি ও আরও দুজন কালো পোশাক পরিহিত লোকও বের হল। শ্রাবণ হিয়াকে গাড়িতে রেখে নেমে গেল। সামনে থেকে কামাল আর সিয়ামও নেমে গেল। হিয়া কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ চোখ গেল শ্রাবণের হাতের দিকে, একটা ধারালো অস্ত্র হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। যা দেখে হিয়ার গলা শুকিয়ে এলো। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন।